দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেবো আজকে শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা সমসাময়িক রাজনীতির কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে নির্বাচন, সংস্কার সবগুলো প্রসঙ্গই উঠে আসবে। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন নীলোফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন জনাব সাইফুল হক, তিনি সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক হয়েছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে প্রায় 2 ঘন্টার বৈঠকে বিএনপি তাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। সরকারের নেয়া বেশ কিছু সিদ্ধান্তে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করা হয়। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আশঙ্কা করেন বিএনপি মহাসচিব। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। পরে বৈঠকের বিষয়ে আইন উপদেষ্টা জানান, জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন, অযথা কালক্ষেপণ করবে না সরকার। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। আইন উপদেষ্টার দাবি, অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত বিএনপির পক্ষে গেছে, আর অধিকাংশ সংস্কার প্রস্তাবে দলটি একমত বলেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়। শুরুতেই জনাব সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। একদিকে সংস্কারের জন্য বিভিন্ন ধরনের আলোচনা তো চলছেই, ঐকমত্য কমিশন তাদের মতো করে কাজ করছেন, সেখানে বিএনপি সহ অন্যান্য দল তাদের মতামত জানিয়েছেন। তার পাশাপাশি নির্বাচন নিয়ে আশঙ্কার বিষয়গুলো সামনে আসছে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্য ঘিরেও বেশ আলোচনা হচ্ছে যে জনগণ তাকে বলছেন যে এই সরকারের তো 5 বছর থাকা উচিত ইত্যাদি। যদিও আসিফ নজরুল আজকে পরিষ্কার করেছেন যে এটা আসলে তাদের সরকারের বক্তব্য নয়। এই অবস্থায় আসলে বিএনপির তরফ থেকে যে আজকে অসন্তোষের কথা বলা হলো যে ডিসেম্বর থেকে জুন এই সময়ে নিয়ে তারা আসলে সন্তুষ্ট হতে পারছেন না, সেটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন নীলোফার জাহান মনি আপা। দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। বিএনপি এটা তো বেশ আলোচিত এই সভাটা। এই সভার কি আলোচনা এবং আউটকাম কি হয় এটা দেখার জন্য মানুষের একটা বেশ কি বলবো একটা প্রত্যাশা কাজ করেছিল। আমি বগুড়ায় ছিলাম। বগুড়া আমাদের পার্টির প্রোগ্রামের শেষ করেই আমি অনলাইনে দেখছিলাম বিএনপির মহাসচিবের তার যে মিটিং পরবর্তী যে ব্রিফিং, বিএনপি একেবারেই সন্তুষ্ট নন। তার মানে ইতিমধ্যে, কারণ এটার প্রেক্ষিতটা ছিল এরকম যে যদিও সরকার বলেছেন ডিসেম্বর থেকে তারা আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় তারা ত্রয়োদশ সংসদের নির্বাচন তারা করতে চান, কিন্তু এর মধ্যে প্রধান উপদেষ্টাই তিনি বেশ দুবার করে ডিসেম্বরে নির্বাচন হতে পারে বা ডিসেম্বরের লক্ষ্যে একবার ব্রাসেলস ভিত্তিক ক্রাইসিস গ্রুপের সাথে যখন আলোচনা করছিলেন তখন বলছিলেন, আরেকবার সর্বশেষ তো আমরা দেখছিলাম যে দুবার করে তার অফিস থেকে 2 ধরনের স্টেটমেন্ট, প্রথমবার বলা হলো ডিসেম্বর, পরে বলা হলো ভুলবশত
সেটা গেছে। তো এটার আর রাজনৈতিক দলগুলো তো এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে গত 16টা বছর ধরে। মানুষ ভোট দিতে পারেনি, পছন্দের দল বা প্রার্থীকে তারা ইলেক্টেড করতে পারেনি এটার জন্য। ফলে সেই জায়গা থেকে আরেকটা হচ্ছে যে দেশের সামগ্রিক যে পরিস্থিতি, স্টেট যেহেতু একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য পলিটিক্যাল লিডারশিপ দরকার, যেটা রাজনৈতিক দলগুলো থেকে যে লিডারশিপটা আসে। মানুষ কিভাবে একটা ডেমোক্রেটিক সমাজে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করে একটা নির্বাচনের ভেতর দিয়ে। আবার খেয়াল করবেন, ফলে সেই জায়গাগুলো থেকে নির্বাচনের প্রশ্নটা এসছে। মাঝখানে যেটা বললেন না, যখন একজন উপদেষ্টা যখন বলছেন যে পাবলিক বলতাছে যে আরও 5 বছর আপনারা ক্ষমতায় থাকেন, এটা আমি ইতিমধ্যে শুরুতে আমি কদিন আগেই, তো পরের দিনে আমি নিজে বলেছি আমাদের এক অনুষ্ঠানে, আজ এটা কি সরকারের কোনো অংশের বক্তব্যই কি তিনি পাবলিকের বরাত দিয়ে তিনি কথাটা বলছেন? আবার আরেক উপদেষ্টা যখন বলছেন, কে বলছে যে আমরা নির্বাচিত সরকার নই, ইত্যাকার নানা ধরনের কথা, যেগুলো বেফাস বলি, অসংলগ্ন বলি, অতিকথন বলি, বাড়াবাড়ি বলি, তাতে ভেতরকার সরকারের আসল বিষয়টা সম্পর্কে অস্পষ্ট থেকে যায়, একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তাহলে সরকারকে এটা অনিশ্চিত সময়ের জন্য, এটা দীর্ঘ সময়ের জন্য, কেউ কেউ যে বলছেন 3 বছর, 4 বছর, 5 বছর সরকার থেকে যাবেন, তাহলে সরকারের ভেতরেই কি আরও নানা ধরনের সরকার আছে? তারা কি সরকারকে এটা অনিশ্চিত সময়ের জন্য নিয়ে যেতে চান? তো এই বিষয়গুলোতে স্বাভাবিকভাবে জনগণের দিক থেকে, রাজনৈতিক দলগুলোর দিক থেকে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন, সবার একটা অত্যন্ত জরুরি একটা কনসার্নের বিষয়। সেই জায়গাগুলো থেকে ইলেকশনের কথাটা এসছে। আরেকটা, আপনি সময়টা কিভাবে ঠিক করবেন? আপনি ঠিক করবেন একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য একটা যৌক্তিক সময়টা কি। নির্বাচন কমিশন ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন, যারা দর্শক শ্রোতারা তারাও নিশ্চয়ই একমত হবেন, তারা ডিসেম্বরে নির্বাচনকে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন তার সমগ্র প্রস্তুতি তারা কিন্তু এগিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে ভোটার তালিকা তারা সম্পন্ন করেছেন, বাকি প্রয়োজনীয় কাজগুলো আগামী 2-3 মাসের মধ্যে তারা সম্পন্ন করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে, কমিশনের কাজ চলছে, কাজটা যদি একটু দ্রুত লয়ে করা যায়, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, দলগুলো যেখানে আমরা একমত হব, সেটা নিয়ে একটা চুক্তি বলি, সমঝোতা বলি, একটা সনদ স্বাক্ষর, যেটা আজকে সনদটার ব্যাপারে আপনার প্রত্যাশা আসছে। আমি বলেছি যে সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ। বাকি থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনের কাজ। যে সময়টুকু আছে, ইভেন সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, ডিসেম্বর কেন, আরও 1 মাস 2 মাসও এগিয়ে আনা সম্ভব। আর রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা অর্গানিক যদি এনগেজমেন্ট থাকে, বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, নির্বাচন যদি 15 দিন কি 1 মাস আগে পরে হয়, এটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। যখন নানা ধরনের প্রশ্ন আসছে, সরকারের ভেতর থেকে যখন অস্পষ্টতা, বিভ্রান্তি যখন তৈরি করা হচ্ছে, এবং যখন আমরা দেখছি যে নানাভাবে, না সরকার কেউ বলছেন যে না 2 বছর থাকুক, 3 বছর থাকুক, 5 বছর থাকুক, কি আবার অনন্তকাল ক্ষমতায় থাকবার জন্য আবার কথাটা বলা হচ্ছে, যেগুলো আমরা আগে অতীত আওয়ামী লীগ সরকারের জমানায় আমরা যেটা শুনতাম, যে তিনি যে কবছর বেঁচে আছেন সে কবছর তিনি ক্ষমতায় থাকবেন। এই ধরনের অতিকথন, বাড়াবাড়ি আমরা কিন্তু দেখছি। আর আমার জন্য বিব্রতকর কোথায়, গত 15টা বছর একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। এখন যে সরকার একটা ছাত্র, শ্রমিক, জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এখন 8 মাস 9 মাস পরেও এখন কি নির্বাচনের জন্য আমাকে কি এখন কি আন্দোলন করতে হবে? এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর। আমার ভোটাধিকারের জন্য, আমার একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমাকে কি এটা অনির্দিষ্ট অপেক্ষা করতে হবে? আমি মনে করি জনগণের দিক থেকে গুরুত্বপূর্ণ হলো যে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নেবেন। আরেকটা কথা বলে শেষ করি, এই যে কদিন আগে ধরুন, এই যে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট ফোরামে দেখলাম একটা উদ্যোগ হয়েছে, অনেকগুলো বিদেশি অনেকে এসছেন দেশের যারা উদ্যোক্তা, এখানে বিনিয়োগের ব্যাপারগুলো সম্পর্কে। কিন্তু আপনি খেয়াল করবেন ওই দিনই বা আগে পরে যতগুলো আলাপ আলোচনা, দেশে যদি একটা স্থিতিশীলতা ফিরে না আসে, একটা রাজনৈতিক স্থিতি, যে সরকার একটা টেকসই জায়গাটা যাবে, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু বিনিয়োগের জায়গাটাও কিন্তু আসবে না। ফলে আপনি উন্নয়ন বলেন, বিনিয়োগ বলেন, সবাই দেখতে চাইবে একটা স্থায়ী সরকার, একটা স্থিতিশীল সরকার, যে সরকারের একটা ইলেক্টেড পপুলার ম্যান্ডেট আছে এবং যারা জনগণের উপরে যাদের একটা আস্থার জায়গাটা আছে।
তো সে জায়গা থেকে আমি মনে করি আজকে যে আলোচনা হয়েছে এটা নিশ্চয়ই শেষ কথা নয়। এবং কেউ কেউ তো অনেকে বলতে পারেন না আরও সরকার 1 বছর থাকুক, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, কিন্তু সরকার কোথায় যাবেন? আমি মনে করি ব্রডলি প্রফেসর ইউনূস তিনি একটা গাইডলাইন তিনি যেটা বলেছেন জুন মাসের মধ্যে, কিন্তু আমি দেখছি যে ডিসেম্বর না হলে ধরুন যদি এটা 15 জানুয়ারি হয় তাহলে বিরোধী দলগুলোকে আপত্তি করবে কি ধরুন যদি তারপরে 14 জানুয়ারি হয় অথবা যদি ধরুন 20 জানুয়ারি হয়, যদি একটা বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে। এই তারিখ ঘোষণাটা কবে নাগাদ হওয়া উচিত বলে মনে করেন? আমি একটু আগে দেখলাম আপনার এখানে, আমি দৌড়াতে তো এসেছি, আমি দেখলাম যে ইলেকশন কমিশন থেকে মানে বলা হচ্ছে জুলাই মাসের মধ্যে তারা একটা নির্বাচনের রোড ম্যাপ তারা ঘোষণা করবেন। আমি এইমাত্র আমি দেখছিলাম আপনার বিল্ডিংয়ে উঠতে তার অর্থটা এটা তো ইলেকশন কমিশন এটা ঘোষণা করবে শিডিউলটা। ইলেকশন কমিশন, সরকার দায়িত্ব কি? সরকার ইলেকশন কমিশনকে একটা স্পষ্ট বার্তা দেবেন যে দেশের এই পরিস্থিতি, পলিটিক্যাল আমাদের এই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, রাজনৈতিক দলগুলো তৈরি, ইলেকশন কমিশন আপনারা কাজগুলো সম্পন্ন করে এসছেন, আমরা অক্টোবর কি নভেম্বর কি ডিসেম্বর এর মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করে আমরা বেরিয়ে যেতে পারি। আমি মনে করি এখনো পর্যন্ত সরকারের নিশ্চয়ই এগুলো তারা বিচার বিবেচনা করবে, নানা পক্ষ নানা কথা বলতে পারে, সুতরাং এগুলো সরকার নিশ্চয়ই বিচ্যুত হবেন না, সরকার নিশ্চয়ই পথ হারাবেন না। তারা প্রধান চিন্তার জায়গাটা মানুষের আকাঙ্ক্ষা, বিরোধী দল আকাঙ্ক্ষা বিবেচনা করে আমি নিশ্চয়ই মনে করি সিদ্ধান্ত নেবে। আর সরকার এমন কিছু করবেন না যেখানে সরকারের সাথে বিরোধী দলগুলোর অপ্রয়োজনীয় একটা বিতর্ক তৈরি হয়, একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়, অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি হয়। কারণ এটা তো আমাদের সরকার, আমরা চাই না যে সরকার এই সরকারের অধীনেই আমরা একটা বিশ্বাসযোগ্য নির্বাচনও করতে চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে হাঁটতে পারি, নিশ্চয়ই সরকারকে আমরা শেষ বিচারে তাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো আমরা। জি, ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই। ডিসেম্বরের মধ্যে যদি সরকার বলে যে নির্বাচন হচ্ছেই, তাহলে কি বিএনপি যে আজকে অসন্তোষের কথা বললো সেটা কেটে যায়? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকের শুভেচ্ছা। দেখেন বিএনপির চাওয়াটা কি? বিএনপি একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে মানে সামনের দিকে নেওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। এবং নির্বাচন নিয়ে যে বিগত সরকারের সাথে, ফ্যাসিস্টের সাথে এত রকমের অত্যাচার নিষ্পেষণ সহ্য করা, সেই নির্বাচনটা যদি এত দেরি হয়, আপনি দেখেন যে সেনাপ্রধান উনি নিজেই বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, উনি কিন্তু এই কথাটা বলেছেন হতে হবে। তা বিএনপিও কিন্তু ওই লাইনেই গিয়েছেন, তার বাইরে যায় না। ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলে তো 5 মাস আর 12 মাস প্রায় 18 মাস হয়ে যায়। তো সেই জায়গায় বিএনপিতে এটা খুব বেশি কিছু চায় না। গণতন্ত্রের স্বার্থে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বিএনপি তো বলে নাই আমাকেই ভোটটা দিতে হবে, তো নির্বাচন চাইছে কেন? তাদের কার কতটুকুই যে এই নির্বাচনটাকে ওনারা 1.5 বছর নেওয়ার পরেও ওনারা আরও 6 মাস ওনাদের কথা মতোই ওনারা বলছে। এবং এটা কিন্তু স্পষ্ট কোনো কথা না, যেটা সাইফুল ভাই বললেন যে ওনাদের এক একজন এক এক রকম কথা বলে। 10 মিনিট আগে, 1 ঘন্টা আগে একরকম কথা বলে এক প্রধান উপদেষ্টার ওখানে, উনি একরকম কথা বলেন, উনি আর প্রেস সেক্রেটারি একরকম কথা বলেন। আমরা বুঝি না যে বাসি বড় না কঞ্চেটাই বড়, তো আমরা কিন্তু অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি। তো সেইখানে আজকে কিন্তু ক্লিয়ার কথা শোনার জন্য বিএনপি নেতৃবৃন্দ গিয়েছিল। এই সময়টা তারাই চেয়েছিলেন এবং সেই দেখা করলেন, কথা বললেন, এবং বিএনপির নেতৃবৃন্দ বের হয়ে বললেন তারা সন্তুষ্ট হতে পারে নাই। এই যে সন্তুষ্ট হতে পারে নাই, শুধু এটাই বলেন নাই, বলছে যে যদি এর মধ্যে নির্বাচন না হয় তাহলে দেশ আরো খারাপের দিকে যাবে, তার মানে দেশ কিন্তু ভালো নাই। এই আশঙ্কাটার কারণ কি? যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছিলেন যে জানুয়ারির পরে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, যে সেটা একটা কেন দেশ বলছেন? এখন কি ভালো অবস্থায় আছে? আজকে ধরেন যে ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল আমরা বলতাম বছরে মাথায়ও জিনিসের দাম বাড়ে, ও মাথায়ও জিনিসের দাম বাড়ে। আমরা কিন্তু আস্তে আস্তে হলো আমরা বলতাম যে এটার দাম বেড়েছে, এভাবে হতে পারে না, এভাবে চলতে পারে না। আজকে দেখেন আমরা যখন কথা বলছি তখন এক ধাক্কায় তেলের দাম, সোয়াবিন, যেটা ছাড়া চলে না বাংলাদেশে 18-20 কোটি মানুষ, এক ধাক্কায় লিটার প্রতি আপনার 14 টাকা বেড়েছে তো বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা কি বলেছে? রাজস্ব বাড়ানোর জন্য এটা বাড়ানো হয়েছে। রাজস্বটা কি? জনগণকে মেরে ফেলে কি রাজস্ব বাড়াতে হবে? তার আর কি কোনো অবস্থা ছিল না? অথচ ব্যবসা বান্ধব দেখে তাকে কিন্তু বিতর্কের পরেও তাকে কিন্তু উপদেষ্টা রাখা হয়েছে এবং এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। এবং রমজান মাসে যে পণ্য মূল্য কমলো সেটাকে আপনার রমজান মাসে কোন পণ্য মূল্য কমলো? যে মেইন পণ্য যেটা চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা 14 টাকা বেড়েছে। আপনি ধরেন
পরিত্যক্ত সবজি এই সময়টা, আমার যদি ভুল না হয়, আপনি যদি আমার কথা মধ্যে বিশ্বাস সম্পূর্ণ না আনতে পারেন, আপনি গ্রামে গ্রামে জিজ্ঞেস করেন, টমেটো এখন কেউ খায় না, গরুতেও খায় না। আপনার আলু, এই টাইমটা আলু রাখা সংরক্ষণের বাংলাদেশে ওরকম কোল্ড স্টোরেজ নাই, যে কারণে প্রতি বছর বছর এই জিনিসগুলো নষ্ট হয়। এবং কৃষক, আজকে পেঁয়াজের দাম বাড়ে নাই, এই জন্য একটা কৃষক কিন্তু আত্মহত্যা করেছে, সে তার ঋণ দিতে পারে নাই। তার মানে কি জিনিস ছেয়ে গেছে, কমেছে? এটা রাখার জায়গা নাই বলেই এই অবস্থা। তো সেই জায়গায় যদি আপনারা সার্বিক মনে করেন, মূল্যস্ফীতি তো কমেছে সরকারি হিসেবে, সেটা আপনারা বিশ্বাস করছেন না? সার্বিক যে মূল্যস্ফীতিটা যেটা বলছেন সেটা কিন্তু ওইভাবে কমে নাই, আপনার বেসিক জিনিসটার দাম সরকারি কমে নাই। হিসেবে কমেছে, সেটা আপনারা বিশ্বাস করছেন না? সরকারি হিসাবটা তো সরকারের হিসাব, সরকারের হিসাব যদি আমি ওইভাবে ধরি, সরকার কোন জায়গাটা, আপনি ব্যর্থ তো সফলতার কথা একটু আমার প্রশ্নটা পরিষ্কার করার জন্য, কারণ এই সরকারের সময় যখন ডক্টর দেবপ্রিয় শ্বেতপত্রের যে প্রতিবেদনটা দিলেন, সেখানেও দেখানো হলো সব মিলিয়ে যে এই সরকার আসলে পরিসংখ্যান নিয়ে গত 15 বছর ধরে মিথ্যাচার করেছে। আপনি কি বলছেন যে সেই ধারাটা এখনো পরিসংখ্যানের হিসেবে থেকে গেছে? আপনার এই ধারাটা কি এখনো কি আপনি মনে করেন যে ধারাটা একদিনে রাতারাতি একদম শয়তান থেকে ফেরেশতা হয়ে গেছে? ধারাটা তো ধারার মতোই আছে, ওই পরিসংখ্যান দিয়ে অনেক কিছু চলে না, জীবনের চালানোর জন্য ওই পরিসংখ্যান কাজে লাগে না। আপনি যদি আপনাকে চাল ডাল তেল লবণ, আপনি যদি এই জিনিসগুলোকে ধরেন, এই উত্তরটা পেলে ভালো হয় যে ইউনূস সরকার এখনো আগের মতোই মিথ্যাচার করছে পরিসংখ্যান নিয়ে। আমি মিথ্যাচার সত্যচারের কথা বলবো না, পরিসংখ্যান আমি এই কথাটা এক কথায় বলতে পারি না, এটা বলা উচিত না। তবে জিনিসের এই জায়গাগুলোর কোনো চেঞ্জ হয় না, এই জায়গাগুলোর অনেকখানে। আজকে যদি আমি আপনাকে সুন্দর করে আমি উদাহরণ দেই, যে টাইম ম্যাগাজিন কি বলেছে, 100 জন ক্ষমতাধর ব্যক্তির মধ্যে উনি 25 সালে ঠিক প্রভাবশালী, তো 100 জন প্রভাবশালীর মধ্যে একজন, এটা কিন্তু 24-এ আমরা ফ্যাসিস্টকেও দেখেছিলাম। তো আপনি দেখেন সিমিলারটা আমি খালি বলি, তো এই ফ্যাসিস্টের চিফকেও কিন্তু গত বছর 24-এ এই টাইমটাই কিন্তু বলা হয়েছিল 100 জনের উনি একজন প্রভাবশালী ব্যক্তি। ডক্টর ইউনূসকে শেখ হাসিনার সাথে সেভাবে মিলাচ্ছেন? আমি মিলাচ্ছি না, কথা কাজে যদি মিলে যায় আমার কিছু বলার নাই। আমি আপনাকে পেপারস ধরে কথা বলছি, পেপারস ধরে যদি কথা বলি, আপনার মনে করেন যে উনিও যেভাবে জিনিসের দাম বাড়লে বলতো যে না কই এমন কোনো কিছু, মানুষের তো ক্রয় ক্ষমতা বেড়েছে, এখনো কিন্তু এরকমই শুনছি, মানুষের তো ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ তো তেমন কিছু বলছে না। আগেও যেমন বলা হতো যে আইন শৃঙ্খলা কোথায় অবনতি, এখনো কিন্তু বলা হয় রাত 3টার সময়, একটু তফাৎ হয়েছে, রাত 3টায় এখন প্রেস কনফারেন্স করে বলা হয় যে আইন শৃঙ্খলা আগের চেয়ে বরং ভালো। তো এটা এইখানে আমি আপনাকে কি প্রমাণ দিব? আপনার যদি নেগেটিভের দিকে বলেন, যে যেমন ধরেন এসএসসি পরীক্ষা চলছে, বর্তমান শিক্ষার্থীদের অবস্থা এরকম যে প্রথম দিনে আপনার 27,000 এবং দ্বিতীয় দিনে 29,000, সরকারি রিপোর্ট অনুযায়ী 29,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যায় নাই, যেটা 24-এ আপনার সর্বমোট সমস্ত পরীক্ষা মিলে 19,359 জন পরীক্ষা দিতে যায় নাই। এই যে ছাত্রছাত্রীদের যে আপনি বই খাতা বিবর্জিত করলেন, তো এতে কি ভবিষ্যতের জন্য খুব ভালো কিছু হলো? তো ভবিষ্যতের জন্য আগে কি করতো, আলু সিদ্ধ, আলু ভর্তা, ডিম ভাজা এইসব শিখাইতো বই খাতায়। হ্যাঁ, এখন আপনার পরীক্ষার্থী স্কুলে যাওয়াই বাদ দেয়, পরীক্ষা দেওয়াই বাদ দেয়। তাহলে আমি কোনখানে আমার ডেভেলপমেন্টটা হচ্ছে? তাহলে আপনি যে বলছেন যে তাহলে এরা ভাষায় আগের চেয়ে, মানে শেখ হাসিনার সময়ের চেয়ে ক্ষেত্র বিশেষ অবস্থা খারাপ হয়েছে। আমি আমার ভাষায় বলি না, আমি পত্রপত্রিকার ভাষায় বলার চেষ্টা করছি। পত্রপত্রিকা পড়ে আমি আমার ভাষায় কিছু, আমার এটা জাস্টিফাই করার কোনো ক্ষমতাই নাই। মানে আমি বলছি যে আপনার তাই মনে হচ্ছে আমি ওয়ার্ল্ড পত্রপত্রিকা বলছে যে ধরনের, আমি ওটা বললাম। লোকাল পত্রপত্রিকা যেভাবে বলছে, ন্যাশনাল আমি সেইভাবে বললাম। তো সেইভাবে আমি সরকারি রিপোর্ট দেখিয়েই আমি কথা বলছি। তাহলে আমি কিভাবে বলবো যে নির্বাচনটা কেন আগে দেওয়া উচিত না? নির্বাচনটা আগে এই কারণেই দেওয়া উচিত, সামনে আরো খারাপের দিকে যাবে যদি আমরা এখনো লাগাম ধরে না ছাড়তে পারি। আজকের যেমন একটা আপনার গ্যাসের দাম, বাণিজ্যিক খাতে গ্যাসের দাম যে বৃদ্ধি করা হলো যতটুকু, একে তো মরার উপর খাড়ার ঘাট, তার উপর আবার মরা। আপনার ট্রাম্পের একটা সমস্যা যেতে না যেতে, এখনো তো যায় না, ওটা 3 মাসের জন্য যা স্থগিত হয়েছে, তার মধ্যে যদি গ্যাসের দাম এত বাড়ে, তাহলে এই শিল্প, এই কারখানা, এই গার্মেন্টস, এরাই আমাদের কিন্তু জীবিকার একটা প্রধান আমাদের ফলাফল, আমরা জীবিকা ধারণ করি। এবং বিদেশি আমাদের প্রবাসী ভাই বোনেরা, তারা টাকা পাঠায় এবং এই গার্মেন্টসের টাকা, এটাই হলো মেন টাকা। তো এরা যদি বলে যে আমরা আর কাজ করতে পারবো না, এমনিই তো অনেক কাজ চলে গেছে, এমনিই অনেক ফ্যাক্টরি বসা, তার উপর যদি আপনার গ্যাসের দাম বাড়ায়, এটা কোন ব্যবসা বান্ধব সরকার যে গ্যাসের দাম এই টাইমে বাড়ায়? আবার যদি বলে যে এই যে কি সাবমিট একটা হয়ে গেল ব্যবসায়ীদের, সাবমিটে সুন্দর করে কথা বলার মধ্যে মানুষকে কিছুক্ষণের জন্য আপনার
মনোনিবেশ করানো যায়, কিছুক্ষণের জন্য আপনার একটা জায়গায় মনোযোগ আকর্ষণ করা যায়, কিন্তু তার মানে মানুষ কিন্তু বাস্তবতা বিবর্জিত না। যারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতে আসে তারা কিন্তু প্রথমে দেখে ওইখানে গ্যাস ঠিক মতো সরবরাহ হয় কিনা, ওইখানে বিদ্যুৎ ঠিক মতো থাকে কিনা, ওইখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, ওইখানে কাজ করলে আমার কয় টাকা জমা দিলে কয় টাকা লাভ হবে সেটা আছে কিনা। এটা যদি আপনি মনে করেন যে 2 নাম্বারই টাকা বাংলাদেশ থেকে যেটা গেছে ওইটা আইনে ব্যবসা করলেন, সেটা একটা আলাদা জিনিস। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে, পরের অংশে আপনাকে আবার সুযোগ দিতে পারবো। হিসাবের মধ্যে ফেলতে হবে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে আজকে এনসিপি এবং জামাতের বক্তব্য নিয়ে একটা প্রতিবেদন দেখে নিতে চাই। দ্বিতীয় দিন সফররত মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ততা, 3 রাজনৈতিক দলের সাথে নির্ধারিত বৈঠক। মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসায় একে একে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। প্রথমে আসে জামায়াতে ইসলাম। ঘণ্টাখানেকের বৈঠকে গুরুত্ব পায় জাতীয় নির্বাচন প্রসঙ্গ। ডক্টর শফিকুর রহমান জানান, আসছে রমজানের আগে জাতীয় নির্বাচন চায় তার দল। একই সাথে পর্যবেক্ষণ করছে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রতিশ্রুতিও। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। মার্কিন প্রতিনিধি দলটির সাথে দ্বিতীয় বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি জানায়, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। মার্কিন প্রতিনিধি দলের সাথে দিনের সবশেষ বৈঠকে বসে বিএনপি। তারা জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে না গেলে দেশে তৈরি হবে সংকট। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার প্রতিনিধি দলটি বৈঠক করবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং প্রধান উপদেষ্টার সাথে। জনাব সাইফুল হক, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে 1 মাসের মধ্যে সংস্কার করে ফেলা সম্ভব, যেটা কথা একটু আগে জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী বলছিলেন, সেগুলো আসলে কি কি, এবং যে প্রসঙ্গটা এর মধ্যে তোলা হয়েছে যে প্রশাসন যন্ত্র বলুন বা পুলিশ বলুন, এগুলো একটা নির্দিষ্ট পর্যায়ে না আসলে একটা সুষ্ঠু নির্বাচন করাটা কঠিন। এবং এর পাশাপাশি আপনারা একটা কথা দীর্ঘদিন ধরে বলেন, লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সেখানে টাকা এবং পেশি শক্তির জোর, সেটাকে নিয়ন্ত্রণ করাটাও নির্বাচনের আগে অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। সেটার দিকে এগোনোর বাস্তবতা তৈরি হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই মধ্যরাতে আবার যারা দেখছেন, এখনো জেগে থেকে আবার যারা দেখছেন, তাদেরকে আরেকবার আমরা শুভেচ্ছা দেই। আর যেটা বললেন আপনি, প্রথমত আমরা রাজনৈতিক দলগুলো আমরা যে সংস্কারের প্রস্তাবনা হাজির করেছি, আপনি নিশ্চয়ই সেটা জানেন এবং একমত হবেন। এটা আমরা 5ই আগস্টের অনেক আগে, আজ থেকে প্রায় 3 বছর আগে, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা রাজপথে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম, যেহেতু আমরা কেবলমাত্র একটা সরকারি পরিবর্তন চাইনি, যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, একটা দুঃশাসকে পরিণত করে, আমরা এই ব্যবস্থার সাংবিধানিক উৎসের পরিবর্তন চেয়েছি, তার অন্য প্রশাসনিক সামগ্রিক একটা পরিবর্তন চেয়েছি। তাহলে এটা আমাদের অনেক আগের, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, এটা আমাদের। তার মানে অনেকগুলো প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ব্রডলি এক ধরনের চিন্তার ঐক্য আছে, বোঝাপড়া আছে, এক ধরনের মতৈক্যের জায়গাটা আছে। তারপরে এবার সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আসার পরে আরও বেশ কিছু নতুন প্রস্তাবনা এসছে। হ্যাঁ, সেগুলো নিয়ে দলগুলো আমরা আলোচনা করেছি, মতামত দিয়েছি, সেটা নিয়েও আমরা কথাবার্তা বলছি। সরকার দাঁড়াবে কথা, যেটা একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলবার চেষ্টা করলেন, যেটা সরকারের পজিশন, যেটা প্রফেসর ইউনূস একাধিকবার তিনি নিজে উল্লেখ করেছেন,
সবাই যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো সেখানে দাঁড়াবো, তাহলে সংকটটা অনেকখানি কিন্তু তেমন বড় দাগের কোনো সংকট থাকছে না। কারণ যেহেতু ইতিমধ্যে অনেকগুলো বড় দাগের সংস্কারের ব্যাপারে আমাদের ঐক্যমত আছে, বোঝাপড়া আছে, পাবলিক কমিটমেন্ট আছে, তারপরে কিছু প্রশ্ন আছে নতুনভাবে এসছে, আলাপ আলোচনা করে আমি মনে করি এটা 1 মাস না লাগুক, 30 দিনের জায়গায় যদি 35 দিন হয়, 40 দিন হয়, অথবা 45 দিন হয়, তাহলে কি আমরা কি সেটা বিরোধিতা করব? আমরা কি আপত্তি করব? ইতিমধ্যে আমি বলেছি আগামী 1.5-2 মাস বা 2.5 মাসের মধ্যে সমগ্র কাজটা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের খুব পার্টিকুলার উত্তরটা বলি, কিছু সংস্কার আছে যেগুলো সংবিধানের সাথে যুক্ত নয়, যেগুলো প্রশাসনিক অর্ডার দিয়ে সেখানে আপনি পরিপত্র জারি করে অথবা নির্বাহী আদেশে অনেকগুলো সংস্কার আছে, অনেকগুলো পরিবর্তন আছে। কিছু জিনিস বাতিল করবেন, কিছু নতুনভাবে আপনি অধ্যাদেশের মধ্য দিয়ে যেটাকে আপনি করবেন। এসব তার জন্য কিন্তু নির্বাচন বা জাতীয় সংসদ দরকার নেই। তাহলে সেগুলো কিন্তু এখনই যদি কালকে একমত হতে পারি, পরশু সেসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত জায়গায় আসতে পারবো। আর তারপরে সংবিধানের যে ব্যাপারগুলো যেটা গুরুত্বপূর্ণ, সেখানে অনেকগুলো ব্যাপারে আমাদের মতৈক্য আছে। যেসব প্রশ্নে মতৈক্য আছে আমরা খুব পরিষ্কার করে বলেছি, সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে একটা সমঝোতা হতে পারে, একটা সনদ আমরা সই করতে পারি, একটা মতৈক্যের জায়গাটা আমরা আসতে পারি। কেন এটা? যাতে যাতে যখন আমরা ইলেকশনে যাব, যাতে এই বক্তব্য ম্যান্ডেটগুলো নিয়ে যেন আমরা মানুষের সমর্থন চাইতে পারি, আবার যারা ইলেক্টেড হবেন নেক্সট পার্লামেন্টে তাদের জন্য এটা একটা একটা বাধ্যবাধকতার জায়গাটা থাকবে। সুতরাং এটা রাজনৈতিক দিক থেকে তো আপনি কোনো ফৌজদারি আদেশ দিয়ে তো পলিটিক্সকে আপনি নির্ধারণ করতে পারেন না। একটা রাজনৈতিক সমঝোতা, বোঝাপড়া, যে জায়গাটা সবাই আমরা ব্রডলি আমরা একমত। তো সুতরাং সেটা আমি মনে করি, যেটা আমি পলিটিক্যাল উইল, যেটাকে আমি বলছি রাজনৈতিক ইচ্ছা বা সিদ্ধান্ত, সদিচ্ছা, এটা কাজ করলে ওই যে বলে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, বলে না, আমরা বাচ্চাকাল থেকে এগুলো শুনে এসছি। যদি আপনার কোনো পক্ষের যদি কোনো ইল মোটিভ বা ইল ইন্টেনশন না থাকে, সবাই যদি গুডুশেস কাজ করে, আমি মনে করি আলাপ আলোচনা বোঝাপড়া করে জায়গাটা আমরা আসতে পারবো। আরেকটা কথা আপনি বলছিলেন, ইতিমধ্যে আমি বহুবার বলেছি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আপনি খেয়াল করবেন যে এখনো পর্যন্ত যে গোটা অর্থনীতি যে নিয়ন্ত্রণ করছে দুর্বৃত্তরা, অথবা দুর্বৃত্তদের অর্থনীতি, বা রাজনীতি যে দুর্বৃত্তায়ন হয়েছে, অথবা দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে যেভাবে ঢুকে পড়েছে গত কয়েক দশক ধরে, এটাকে মোকাবেলা করবার জন্য বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ আমরা আগেও দেখিনি, আর গত 8 মাসও কোনো কমিশন দেখিনি। এমনকি বৈষম্য বিরোধিতার কথা বলে আমরা আন্দোলন করেছি, অভ্যুত্থান করেছি, আমাদের হাজারো ছাত্র শ্রমিক তরুণরা জীবন দিয়েছেন, বৈষম্য বিলোপের ব্যাপারে কিন্তু কোনো কমিটি হয়নি। তার অর্থটা কি? সমাজে যদি এরকম একটা সীমাহীন যদি বৈষম্য কাজ করে, এরকম দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতির যদি রেশ যদি থেকে থাকে, উপরসার যতই রাজনৈতিক সংস্কার করেন, আখের এটা কিন্তু টেকসই হবে না। আখের এটা কিন্তু ভিত্তিমূলে যদি আপনি পরিবর্তন করতে না পারেন, অর্থনীতি যদি দুর্বৃত্তরা নিয়ন্ত্রণ করে, মাফিয়ারা নিয়ন্ত্রণ করে, অর্থনীতি যদি গোটাকয় তারকা দুর্নীতিবাজরা যদি নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু উপরসা রাজনৈতিক সংস্কারটা আখেরে এটা কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। আরটা আপনি খেয়াল করবেন, এটা আমি ইতিমধ্যেই সরকারকে বলেছি, যারা কমিশনে তাদেরকে বলেছে, নির্বাচন কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে। আমরা 52টা প্রস্তাব দিয়েছিলাম 17 সালে, এবার তারা অসংখ্য প্রস্তাব তারা দিয়েছেন। কিন্তু গোটা নির্বাচনী ব্যবস্থা যে টাকার খেলা, এই টাকার খেলা বন্ধ করার ব্যাপারে ডিরেক্টলি সেখানে কিন্তু সুনির্দিষ্ট কিন্তু কোনো প্রস্তাবনা নাই। কিছু দৃশ্যমান যে খরচগুলো হয় সেগুলো আমরা বুঝতে পারি, সেটা কিভাবে অদৃশ্য যে খরচগুলো 25 লাখ টাকা ধরুন আপনার সর্বোচ্চ ব্যয়সীমা, আপনি খরচ করছেন, মানে এটার জন্য আপনাদের প্রস্তাবটা কি? মানে নির্বাচনের টাকার খেলা বা আমরা বলেছি আপনারা নির্দিষ্ট কি কি কাজ ধরুন আগামী 1 মাস বা 2 মাস আমরা অনেকগুলো প্রস্তাবনা করি। একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গা ছিল, পার্লামেন্ট মেম্বাররা কেবলমাত্র তারা যদি কেবলমাত্র আইন প্রণেতা হিসাবে থাকেন, শুধুমাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে যে ইঁদুর দৌড়, যে প্রতিযোগিতা, মনে করেন ইলেকশন একটা ব্যবসার মতন, এখানে আপনি টাকা বিনিয়োগ করবেন, ভাগ্য ভালো যদি এমপি বা মন্ত্রী হয়ে যেতে পারেন, আগামী 5 বছর 100 গুণ 500 গুণ এটা আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন। ইঁদুর দৌড়টা বন্ধ করা দরকার। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আইন প্রণেতারা কেবলমাত্র আইন প্রণয়ন করবেন, তারা কোনো ডেভেলপমেন্ট কাজের জন্য আমার লোকাল গভর্নমেন্ট আছে, আমার অন্যান্য অনেকগুলো দপ্তর, অধিদপ্তর, অনেকগুলো সংস্থা আছে যাদেরকে আমরা এম্পাওয়ার করতে চাই, এটা তাদের দায়িত্ব। 3 নম্বর হচ্ছে অনেকগুলো
কালো টাকা এবং অপ্রদর্শিত টাকা বন্ধ করবার আমরা 101 ধরনের প্রস্তাব আমরা দিয়েছি, এবং তার ভিতর হচ্ছে কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কারা পারবে না, তার একটা জায়গাটা আছে। দ্বিতীয়ত হচ্ছে অপ্রকাশ্য, সেখানে কারা পারবে কারা পারবে না। না পারবে না মানে তো আপনার খুবই পরিষ্কার, যাদের ব্যাপারে তো দুর্নীতির অভিযোগ আছে, যাদের ব্যাপারে ফৌজদারি, সেগুলো অবশ্য এই আপনার আরপিওতে সেগুলোর ক্ষেত্রে সেখানে আছে। আরটা হচ্ছে যে আপনি ধরুন নতুন করে এখানে কি প্রার্থীরা, যেমন ধরুন প্রার্থীরা তারা যদি একটা, এই যে সুজন গত কবছর ধরে তারা যেন সমস্ত প্রার্থীদেরকে তারা এক জায়গায় দাঁড় করাচ্ছেন না, প্রার্থীরা আলাদা কোনো যদি পোস্টার ব্যবহার না করেন, প্রার্থীরা যদি কোনো প্রচারপত্র ব্যবহার না করেন, একটা কমন জায়গাতে ইলেকশন কমিশন তো জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদের এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, তারা যদি দায়িত্বটা তারা যদি গ্রহণ করেন, একটা প্ল্যাটফর্মে এসে তারা যার ইলেকশন ম্যানিফেস্টো তারা যা বলতে চান, কী কী তারা পাবলিককে তারা ম্যান্ডেট দিচ্ছেন, কথা বলছেন, এগুলো তারা আসতে পারেন। ভোটারদের পেছনে, প্রতি ভোটারদের পিছনে আপনি কত টাকা খরচ করবেন সরকার ইচ্ছা করলে। এবং প্রশাসন হয় কি, আপনার পুলিশ প্রশাসন, গোয়েন্দা থাকে, পুলিশ প্রশাসন থাকে, নির্বাচন কমিশন থাকে, এবং সেখানে বোঝা যায় এই যে আপনার শোডাউন করে অফিস করা যাবে, ধরুন হয়তো একটা অঞ্চলে একটা অফিস করে 3টা, তো সরকারি দলের জন্য এক ধরনের থাকে আর বিরোধী দলগুলোর জন্য আরেক ধরনের থাকে, অসংখ্য বিষয় থাকে। ফলে আপনি এগুলো যদি আপনি এসব ব্যাপারে আমি আপনার সময় কম বলে বলছি যে এগুলোকে যদি আপনি মোকাবেলা করতে চান, তাহলে কিন্তু এটা কিন্তু মোকাবেলা করাটা কিন্তু সম্ভব। সুতরাং এটা নির্ভর করে সদিচ্ছার উপরে, যদি না হয় কি হবে। গত পার্লামেন্টে আব্দুল হামিদ সাহেব উচ্চারণ করেছিলেন যে আমার পার্লামেন্টে যা দেখছেন, ইতিমধ্যে এটা তো একটা ব্যবসায়ীদের একটা ক্লাবে এটা পর্যবেসিত হয়েছে, 70% উপরে হচ্ছেন ব্যবসায়ী। আপনি এত আলোচনা করছেন, এত আপনি কথা বলছেন, সংস্কার করছেন, কিন্তু এগেইন দুর্বৃত্তরা, মাফিয়ারা, কালো টাকার মালিক অথবা তারকা যারা বিশাল বিত্তবান, তারা যদি, এবং দেখবেন রাজনৈতিক দলগুলো সারা বছর মাঠে যারা ত্যাগ স্বীকার করেন, যারা আত্মত্যাগ করেন, নির্বাচনের সময় অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু মূল্যায়ন হয় না। কারা নির্বাচনে জিততে পারেন, কোন ঘোড়া বাজি জিততে পারে, রেসে জিততে পারে, এবং যার টাকার জোর আছে, মাফিয়ার জোর আছে, প্রশাসনিক ম্যানিপুলেশন আছে, এবং যার নানা ধরনের যিনি এটাকে বের করে আনতে পারেন, তার মানে এটাকে একজন মল্লযুদ্ধের মতন জায়গাটা। তো এখানে আমি মনে করি এখানে তো সংস্কারের কথাটা। ফলে নির্বাচন কমিশনে যদি আপনি ফেরেস্তাও যদি বসিয়ে দেন, সরকার যদি এটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না চান, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কখনো নির্বাচন করা সম্ভব না। কারণ নির্বাচনটা একটা চার পক্ষের একটা কিন্তু অর্কেস্ট্রা, সরকার, ভোটারেরা, রাজনৈতিক দল এবং জনগণ, তাদের দিক থেকে সদিচ্ছা কাজ করেন। আর লাস্ট কথাটা বলি, ডিসি সাহেব, এসপি সাহেব, থানার যিনি দারোগা সাহেব, ফিল্ড লেভেলে তারা প্রধানত নির্বাচনের ফলাফল তারা নিয়ন্ত্রণ করেন। যারা সরকারে থাকেন তারা বুঝে নেন সরকারের ইচ্ছাটা কি, সরকারের সদিচ্ছাটা কি, সরকারের পক্ষপাতটা কোন জায়গার মধ্যে আছে। যে জন্য আমরা বলেছি বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার দরকার। এই সরকারে যদি কোনো পক্ষপাত দুষ্টতা কাজ করে, আজকে আমি দেখলাম এনসিপির একজন নেতা বললেন প্রশাসন অনেকখানি নাকি বিএনপির তাদের নাকি কবজার মধ্যে আছে, বিএনপি নাকি প্রভাবিত, সুতরাং এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। এখন রাজনৈতিক দলগুলো যদি প্রশ্ন করে, এই সরকার নিজেই একটা তরুণদের দলকে তারা তৈরি করছেন, গড়ে তুলছেন, তাকে তারা পৃষ্ঠপোষকতা তারা জুগিয়ে যাচ্ছেন, এই সরকারের অধীনে বিরোধী দলগুলো যদি নির্বাচন করতে না চান, সরকারের পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে, তখন তো সংকটটা কিন্তু অন্য পর্যায়ে যাবে। আমরা ওইরকম জায়গায় যেতে চাই না। সেজন্য বলতে চাই, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার। সরকারের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং তাহলে অনেক ধরনের সংকটের মধ্যে আমরা পড়ব। সেই সংকটগুলো আমরা কিন্তু দেখতে চাই না। ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসি। যে প্রসঙ্গ এইমাত্র আসলো, যেটা জনাব সাইফুল হক খান আগে বলছিলেন, যে নির্বাচনে যদি এমন একটা ব্যবস্থা হয় যেখানে সব প্রার্থীরা আসলে একটা সরকারি ব্যবস্থাপনায় গিয়ে প্রচারণা করবেন, তাহলে কি যে পেশি শক্তি বলুন বা নির্বাচনের অর্থের ব্যয়, যেটা নির্বাচনের অনুমোদিত ব্যয়ের অনেক বাইরে গিয়ে হয়ে আসছে, সবাই সেটা মেনেই নেন, সেটা কমিয়ে আনা সম্ভব এবং সেটার প্রয়োজন বিএনপি অনুভব করে কিনা? দেখেন, বিএনপি প্রয়োজন অনুভব করে কিনা সেটা বড় কথা না। বিএনপি তো প্রতিবাদও করে নাই, কিছু করে না। এটা হলে বিএনপির জন্য ভালো হবে, এবং এটা পেশি শক্তি এবং অর্থ যখন কমে আসবে, তখন কিন্তু মানুষের খাই করার ধান্দাটাও কমে যাবে, এবং মানুষ কিন্তু তখন
জবাবদিহিতায় বাধ্য থাকবে যে আমাকে দিন শেষে 5 বছর পরে আমাকে এক মঞ্চে উঠতে হবে। এবং আপনি দেখেন এখানে যে কথাটা সাইফুল ভাই বলেন নাই সেটা হলো যে সরকার নিজেই এখানে অর্থ বেশি লাগুক এটা চায়। আপনার গত নির্বাচনে, গত উপজেলা নির্বাচনে 1 লক্ষ টাকা জামানত, যেখানে একজন এমপির জামানত 10,000 টাকা, জামানত বাজেয়াপ্ত হলো অফেরতযোগ্য, এটা ফেরতযোগ্য 10,000 টাকা ছিল। তা এখন যদি উপজেলা নির্বাচনে 1 লক্ষ টাকা হয় তাহলে আপনি অন্যগুলো দেখেন, তার মানে সরকার 10 গুণ একটানে বাড়িয়ে দিল, 10 গুণ বা আরও বেশি, হয়তো বা 10,000 টাকা যদি এমপির হয় উপজেলা নির্বাচনে আর একটু হয়তো কম ছিল, আমি অ্যাকুরেট জানি না। তো সেই জায়গায় সরকার যদি দাম বাড়ায় দেয়, সরকার নিজেই তো প্রতিযোগিতায় লিপ্ত করেছে। তো সেটা কি এই সরকারের আপনার নির্বাচন কমিশন কি বাদ দিয়েছে? আমি এটা শুনিনি বাদ দিয়েছে বলে। তো তাহলে তারা কিভাবে অর্থ সংকুচিত করার চিন্তা করতে পারে? আমার তো ধারণা যে এই অর্থ বিএনপির তরফ থেকে প্রস্তাব করা হয়েছে। বিএনপি তো মৌলিক জিনিস নিয়েই দৌড়ে কুল পাচ্ছে না। নির্বাচনটা আসলে না হয় বিএনপি আরো 10টা কথা বলতে পারে। বিএনপি তো এই জিনিসগুলোই তো বিএনপির জন্য। আমির খসরু মাহমুদ একটু আগে বললেন যে প্রতিবেদনটি আমরা দেখালাম, সেখানে সেই আশু সংস্কারগুলো কি কি, কোন বিষয়ে আসলে আপনারা মনে করেন যে আগামী কিছুদিনের মধ্যে পরিবর্তন করে নির্বাচনে যাওয়া যায়? দেখেন, আশু সংস্কার যেটা নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার, সেগুলো কোনগুলো? সংবিধান সংশ্লিষ্ট সংস্কার, যেমন ধরেন নির্বাচন নিয়ে কি কি পরিবর্তন চাচ্ছেন? যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকারটা তো বাতিল করে দিয়েছিল, সেটা আবার আসলো, সেটার কোনটুকু থাকবে কোনটুকু থাকবে না। সামনে নির্বাচনে যে কথাটা বললাম যে জামানতের টাকাটা কিসের জন্য এই মুহূর্তে জরুরি হচ্ছে? কারণ আগামী নির্বাচন তো আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলেও এই সরকারটা তো অনেকটা ওই টাইপেরই, তো ওই সিস্টেমগুলো যদি ওইটা পড়ে, এই সরকারও তো সবার, তত্ত্বাবধায়ক সরকার যেমন সবাই মিলে চায়, এই সরকারও অন্যরা যারা চেয়েছে বাকিরা কিন্তু প্রতিবাদ করে নাই, তার মানে প্রত্যেকেরই মদত ছিল এই সরকারের পক্ষে। অন্য আইনগুলো সংশ্লিষ্ট, আমি বলি সংশ্লিষ্ট যেটা ভোটের সময় কি কি করণীয়, কি কোনখানে কতটুকু নিরপেক্ষ থাকবে, লাইক আপনার ধরেন যে আজকে যেটা নাহিদ যেটা বলেছে প্রশাসন বিএনপির পক্ষে, এই কথাটা যখন আসছে, আসলে যদি প্রশাসন বিএনপির পক্ষে হয় তাহলে কি ওই যে তাদের যে 3 জন যে উপদেষ্টা আছে তারাও কি বিএনপির পক্ষে কাজ করছে? তারা তো উপদেষ্টা, তারা তো প্রশাসনের হেড, তাহলে তারাও কি কাজ করছে? প্রশ্নটা এই জায়গায়। তার মানে তারা কি পেছানোর জন্য এই কাজ করছে? তাহলে প্রশাসনের আমরা যেটা পরিবর্তন চাচ্ছি, সংস্কার চান। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল তারাই কিন্তু এখন অনেক ডিসিএসপিরা আছে, যাদের কাছে প্রিজাইডিং অফিসার তারাই কিন্তু এখনো আছে। তো যাদের কাছে নির্বাচনটা এই মুহূর্তে, তাদের হাতে নির্বাচনটা নিরাপদ না, তাদেরকে চেঞ্জ করতে হবে। তাদের চেঞ্জের পরে এখন পর্যন্ত যারা জেলা প্রশাসক ছিলেন ফ্যাসিস্টের সময়, সবাইকে সরাতে হবে, আপনাদের তাদের সরাতে হবে। মেইন জায়গাটায় যারা ছিলেন, যারা জেলা প্রশাসক না থাকলেও নির্বাচনে অনেক কাজ করেছেন এমন অনেকে আছে, তাদেরকে ধরেন ডিসি কি তো সব কাজ করেন না, ডিসির সাথে এডিসি, এনডিসি বা আরো যারা আছে ম্যাজিস্ট্রেটরা, তখন কারা কারা ভূমিকায়, কারা কারা সিনিয়ররা ছিল, তাদেরকে সরাতে হবে। এসপি, পুলিশদেরকে একটা এখানে একটা বড় ভূমিকা থাকে, তাদেরকে সরাতে হবে। কি ধরনের পরিবর্তন চাচ্ছেন? শুধু বদলি না আরো কিছু চান? শুনেন, পুলিশের যে ধরনের চরম পুলিশ যারা, তারা তো অবশ্যই তারা চাকরিতে থাকবে কি থাকবে না, সরকারের মনে হয় এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া উচিত। যারা চরম অন্যায় করেছিল, যারা ঠেকিয়ে গুলি করেছিল বা নির্দেশ দিয়েছিল, এই পুলিশগুলো কতটুকু জনগণের জন্য নিরাপদ এটা আমাদেরকে বুঝতে হবে। এখনো কিন্তু আওয়ামী লীগের সেই সান্ডা পান্ডারা অ্যারেস্ট হয় নাই বলে কিন্তু এখনো কিন্তু আপনার এরা ওদেরকে নেপথ্যে সহযোগিতা করছে বা করতে পারে। নির্বাচনে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, 18 বা এর আগে পরের নির্বাচনে বা 14 নির্বাচনে, তাদের ব্যাপারে আপনাদের কি অবস্থান? তাদের ব্যাপারে অবশ্যই তারা নির্বাচনী কাজে থাকতে পারবে না, এটাই আমাদের চাকরিতে থাকতে পারবেন কিন্তু নির্বাচনে অংশ নেবেন না, নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনের ওই জায়গাগুলো যেমন ধরেন বিএনপি মনা বা অন্য দলীয় মনা যে আমলারা ছিলেন, তাদের কিন্তু 2 বছর 3 বছর আগে থেকেই ফ্যাসিস্ট সরকার কিন্তু তাদের CSR দেখে আপনার ডিসিশন নিত যে একে প্রিজাইডিং অফিসার রাখা যায় কিনা, একে নির্বাচনী কাজে ব্যবহার করা যায় কিনা। তার শ্বশুর বাড়ি, তার বাবার বাড়ি, তার 14 গোষ্ঠীর কিন্তু আপনার খবর নিত।
তো ঠিক আমরা ওরকম খবর নিতে চাই না, কিন্তু যারা তখন ছিল এটাই বোঝা যাবে যে তারা পিওর থেকে পিওরতম দেখেই কিন্তু তাদেরকে নেওয়া হয়েছিল। তো তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দিয়ে ব্যবস্থা করানো, প্রশাসন একটা বিরাট জায়গা, বিরাট ভূমিকা প্রশাসনের নির্বাচন নিয়ে, এবং প্রশাসনের হাতেই সর্বশেষ ভোটের যে অ্যানাউন্সমেন্টটা সেটা থাকে। সো দ্যাট এইখানে অবশ্যই এই প্রশাসনিক রদবদলের বাইরে গিয়ে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কি কোনো পরিবর্তন চাচ্ছেন না আগে যেরকম ছিল? দেখেন নির্বাচনী ব্যবস্থাটা কি, প্রত্যেকটা জেলায় নির্বাচনী কমিশনের অফিস আছে, কিন্তু এরা কিন্তু ওই ধরনের কাজ করার, তাদের কাজ করতে গেলে কিন্তু প্রশাসনের হেল্প ছাড়া তারা কাজ করতে পারে না। তাদের নিজস্ব জনবহুল নাই, জনগণ নাই, তাদের নিজস্ব অফিসার নাই। সো তারা কিন্তু কাজ করতে গেলে প্রতিটা পদক্ষেপে অন্যের উপর ডিপেন্ড হয়, এবং তাদের ওই আপনার সারাউন্ডিং যে পিপলরা তারা কিন্তু এনাফ না। সেখানে কি পরিবর্তন চাচ্ছেন? সেইখানে যদি প্রশাসনের পরিবর্তন না হয়, আমি যে কথাটা বললাম, তাহলে ইসি সিসি এরা কেউই কিছুই করতে পারবে না। যদি এই জায়গায় এটার কোনো সংখ্যা আছে আপনাদের কাছে যে এটা কত সংখ্যক মানুষ পুলিশ এবং জনপ্রশাসন মিলে যে যাদেরকে বদলি করার প্রয়োজন হবে? দেখেন এইখানে সংখ্যাটা তো গৌণ অনেক ক্ষেত্রে, এই কারণে যে আমি এই 5ই আগস্টের পরে আমি পেপারে পড়েছি যে 13.5 লাখের মতো আপনার সরকারি কর্মচারী আছে, তার 10.5 লাখই সে এই 15.5 বছরে নিয়োগকৃত। যদি প্রায় 10.5 লাখ নিয়োগকৃত হয়ে থাকে তাহলে কিন্তু এখানে একটা হিসাবের প্রশ্ন আসে যে, এবং যারা কাজ করেছে বিগত সরকারের সময় তাদেরকে বাছাই করার এখনই কিন্তু একটা, যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ যে আজকে যে তারা গেলেন, এই কথাগুলো বলা যেত যদি উনারা এগোতেন। উনারা তো আগায়নি নাই, উনারা বলেছেন 2 মাস আগে এটা নিয়ে হিসাব করবেন। 2 মাসে কি করতে পারবেন আমি জানি না। কি বলছেন যে এই বিপুল সংখ্যক যে সেটা যত সংখ্যাই হোক না কেন এদেরকে সরিয়ে তাহলে এদের জায়গাটা কারা নেবে? আপনি একটা কথা বলি, যেটা 1 নাম্বার জিনিসটাই যখন শুরু হয় না তখন 2, 3, 4, 5 কিন্তু গৌণ হয়ে যায়। 1 নাম্বার যে নির্বাচনটা, যেটা বিএনপির সাথে সবচেয়ে যে এখানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করলে দেশ আরো খারাপের দিকে যাবে, আর ওনারা বলছে ডিসেম্বর টু জুন পর্যন্ত। কিন্তু যে এই কথাটাও তো তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় যে অল্প সংস্কার করে নির্বাচনে যাবে তাহলে ডিসেম্বরের মধ্যে এই অল্প সংস্কার বেশি সংস্কার আবহমান কালের একটা জিনিস, সংস্কার চলমান, সংস্কার অল্প আর কঠিনের মধ্যে বেশি কিছু নাই। সেটা হচ্ছে এই যে যাদেরকে সরিয়ে ফেলতে বলছেন আপনারা, তাদের জায়গাটা আসলে কারা নেবে এবং তাদের জন্য যে দক্ষ অফিসার তৈরি করা সেটার জন্য আসলে কতটুকু সময়? শুনেন, কোনো কিছুর জন্য বসে থাকে না। আজকে কিছুটা এগোনো যেত কথায়, তাহলে কিন্তু এই কথাগুলো নেক্সটে আসতো যে এই যে প্রশাসন কিভাবে কি করবে। কিন্তু ওইখানে আপনি খেয়াল করেন যে আইন উপদেষ্টা বলেই দিয়েছে যে নির্বাচন যখন হবে তার 2 মাস আগে আমরা সব এগুলার সব কিছু আমরা ঠিক করব। তো 2 মাসে যদি ওনারা মনে করেন যে অনেক কিছু হয়ে যাবে, তাহলে তো আর বলার কিছু থাকে না, তাহলে তো সম্পর্কটা টানাপোড়েনটা কমলো না, বরং বাড়তেই থাকলো। তো এই জিনিসগুলো কিন্তু এখন কথা বলার কথা, যে সংস্কারটা দরকার, সেই সংস্কার নির্বাচন কেন্দ্রিক সংস্কারের মধ্যে এই আমলাদের জটিলতা, এই সংস্কারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। আপনার নির্বাচন কমিশনের যে কতটা তারা উদার হবে, কতটা কঠোর হবে এই জায়গাটা, এবং তারা কতটা ডিপেন্ডেন্ট হবে জেলায় জেলায়, তাদের আদৌ কোনো তাদেরকে জনবল থাকবে কিনা সামনের দিনে, সেই জিনিসগুলো সেগুলো কোনোটাই কিন্তু কথা হলো না। কারণ প্রথম কথাই যখন বানচাল হয়ে গেল, তারপর আর কথা এগোলো না। কমিশনে নতুন করে জনবল নিয়োগ দিতে না, সেটা তো কথার প্রেক্ষিত কথা আসবে, কোনটা করলে ভালো হবে সেটা আমি আর আপনি এখানে বললে হবে না। বিএনপির দল হিসেবে সেটা বিএনপি দল হিসেবে বিএনপি অবশ্যই বিএনপির চিন্তা আছে। বিএনপি বললে তো আপনারা অবশ্যই শুনতেন। বিএনপি তো ওই 1 নাম্বার কথাটাতেই এগোতে পারলো না, 2, 3, 4, 5 কিভাবে যাবে? বাকিগুলো নিয়ে আগে কিভাবে কথা বলবে? কারণ যেটা প্রথমটাতেই বিএনপির সাথে 6 মাসের আপনার টানাপোড়েন চলছে। 6 মাস কিন্তু একটা বছরের অর্ধেক সময়। যে ওইটা নিয়ে তো আপনারা আলোচনা করবেন এবং সেটা সুরাহা নিশ্চয়ই হবে, কিন্তু এর বাইরে অন্যান্য ক্ষেত্রে আপনারা কি চান সেটা নিয়ে ওইটা আমরা কি চাই শুনেন, আমরা কি চাই, এটা সংস্কার যারা করেছে, সংস্কার যারা করছেন তারা কিন্তু বিএনপিকে এইভাবে ডাকেন নাই। উচিত ছিল প্রত্যেকটা দল, নট অনলি বিএনপি, সব দলগুলো সমাহারে
আপনার যখন সংস্কার হবে প্রতি সপ্তাহে অন্তত 1-2 দিন তাদের নিয়ে বসা দরকার ছিল। লিখিত বক্তব্য আমরা তো ওনাদের সংস্কারের প্রাথমিক 163টা পাওয়ার পরে তারপরে আমরা ওটা নিয়ে জাস্টিফাই করার জন্য কিন্তু সময় ক্ষেপণ হয় এইখানে। যদি প্রথমেই যাদের জন্য সংস্কার করা, শোনেন, যাদের জন্য সংস্কার করা রাজনৈতিক দলদের জন্যই তো, যারা দেশ চালাবে পরবর্তীতে তাদের জন্যই, তাদেরকে আপনি একদম ডার্কে রাখলেন, অন্ধকারে রাখলেন, হঠাৎ করে আপনি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলেন। তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলে কি তারা লিখিত বক্তব্য নিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে? ওই যে ওরকমই কতটুকু নিয়েছে, কিভাবে নিয়েছে, কতটুকু আপনার 2-3 অবশ্যই তাদের সাথে বসে নেওয়া উচিত ছিল, তাদের সাথে প্রত্যেকটা ব্যাপারে যে আমি এই সংস্কারগুলো করতে চাই, আপনাদের নিয়ে, আপনাদের যদি কোনো বিশেষজ্ঞ থাকে বা আপনারা কারা কারা থাকতে চান আপনাদের প্রতিনিধি নিয়ে আমরা বসতে চাই। এবং যদি আপনার প্রত্যেক দিন সপ্তাহের 5 দিন বসা সম্ভব না হয়, অন্তত 1 দিন বা 2 দিন একটা লম্বা সময়ের জন্য বসা, যে আমরা এই নিয়ে এতটুক পর্যন্ত দূরে গিয়ে আলোচনা করতে চাই, সেটা তো তারা করেন নাই। তারা চাপিয়ে দিচ্ছে। চাপিয়ে দেওয়া কোনো জিনিসের ফলাফল ভালো হয় না। এই যে আলোচনাটা এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে হচ্ছে, সেটাতে বাধাটা কোথায়? ঐকমত্যের এখন এই যে তাতে সময় তো 8 মাস চলে গেল, এখন হচ্ছে সামনের দিনে আমরা বুঝবো যে কতটুকু। এখন আগে কিভাবে বলবো? তারা বসবে, দলগুলো বসবে, বসার পরে দেখবে যেমন প্রত্যেকটারই কিছু না কিছু প্রবলেম আছে, সেটা আপনার ধরিয়ে দেওয়া হয়েছে, সেটার জন্য সময় দেওয়া হয়েছে। এখন বসবে তারা কতটুকু কে মানবে, কতটুকু মানবে না, দেশের নাম পরিবর্তন ঠিক হলো না, নির্বাচনের কমিশনের নাম পরিবর্তন ঠিক হলো না, নির্বাচনের ডেট পেছানো ঠিক হলো না, ডেট আগানো ঠিক হলো, এটা তো তারা বসলেই না বসবে। আমি কথাটা বলছি, প্রত্যেকটা জিনিস আপনার কাছে যে আপনার নিত্য দিনের জিনিস আছে, আপনার কাছে বিলাসিতার জিনিস যত ইম্পর্টেন্স, আমার কাছে কিন্তু নিত্য দিনের জিনিসটা ততটা ইম্পর্টেন্স। সো আমার আর আপনার হিসাব তো মিলবে না, কারণ আপনি বিলাসিতায় চলে গেছেন আর আমি নিত্য দিনের প্রয়োজনের জিনিসের মধ্যে আছি। আমার প্রয়োজনটা যদি প্রথমেই আমি মনে করব আমার 1 নম্বর সমস্যা, ওটা মিট আপ আগে করা উচিত। সেই মিটটা না করলে আমি বাকিটুকু আমি কতটুকু এগোতে পারবো আমি জানি না। আর যেটাই আপনি করেন না কেন, সেটাই দিন শেষে কিন্তু আমাদের উপরই পড়বে। এটা হাজয়যুক্ত হয়েছে এবং হাজয়যুক্ত হয়েছে বলে সফলতা আনার। তো সফলতা যদি না আসে তাহলে কিন্তু লস এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণের। কারণ এই মানুষগুলো অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে আপনার, এবং ক্রুশিয়াল মোমেন্টে সময় দিচ্ছে। এই প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মিনিটের, সেকেন্ডের পাই হিসাব আমাদেরকে দিতে হবে। যদি তারা সঠিক মতো সঠিক কাজ না করতে পারে, এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। কারণ তারা ক্রাইসিস মোমেন্টের সরকার, এই জিনিসটা বুঝতে হবে যে তারা ওই হেলে দুলে কাটানোর রাত 3টার সময় ঘুম ভেঙে মনে হলো আমি প্রেস কনফারেন্স করব, তখন প্রেস কনফারেন্স করলো, এরকম সরকার তারা না। অনেক ধন্যবাদ। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।